জীবনে চলার পথে আমরা অনেক ছোট বড় ভুল করে থাকি। অনেক সময় নিজেদের নফসের তাড়নায় করে বসি বিভিন্ন রকমের পাপ, কিন্তু ভেবে দেখি না নিজেদের করা পাপ নিজেদের অজান্তেই হয়তো শেষ করে দিতে পারে নিজেরই সাজানো গোছানো সুন্দর জীবন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি পাপ পুণ্য নামের একটি সিনেমা, যেটি আমাদের চোখের সামনে ধরিয়ে দেবে পাপ পুণ্যের হিসাবের এক অজানা অধ্যায়। খোরশেদ আলম হরিপুর ইউনিয়নের একজন সম্মানিত চেয়ারম্যান। জনপ্রতিনিধি হিসাবে তিনি যে বেশ ভালো তার প্রমাণ পাওয়া যায় সেটা ইউপি চেয়ারম্যান হিসাবে তার প্রেসিডেন্ট পদক পাওয়া থেকে। এছাড়াও বিচারের দিক থেকে তিনি সবসময় ন্যায্য থাকার চেষ্টা করেন। তার এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি তোরাবালির ভাতিজা একটি মেয়েকে ধর্ষণ করে। এই নিয়ে গ্রামে বিচার বসলে তোরাবালি অনেক চেষ্টা করে টাকা পয়সা এবং ক্ষমতা দিয়ে সেটিকে প্রভাবিত করার, কিন্তু চেয়ারম্যান খোরশেদ আলম কোনো কিছুতেই ভয় না পেয়ে বিচার চালিয়ে যান এবং ধর্ষককে ধরিয়ে দেন পুলিশের হাতে। যদিও দারোগা নুরুল হক শুরুতে সব দোষ মেয়ের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু চেয়ারম্যান সাহেবের চাপের কারণে দোষীকে গ্রেফতার করতে শেষমেশ বাধ্য হন তিনি। তোরাবালির ছিল মুখে মধু অন্তরে বিষ। গোপনে সে কিছু ডাকাত ভাড়া করেছিল চেয়ারম্যান সাহেবকে মারার জন্য, কিন্তু তার সাথে সার্বক্ষণিক থাকা আলামিন গুলি করে সেই লোকগুলোকে ভাগিয়ে দেয়। আলামিনের বাবা একসময় চেয়ারম্যান সাহেবের বাড়িতে কাজ করতেন। আলামিন জন্মের 5 বছর পরেই তার বাবা মারা যান। সেই থেকে আলামিন এবং তার মা পারুল বানু চেয়ারম্যানের বাড়িতে আশ্রিত। পারুল চেয়ারম্যানের বাসার গৃহস্থালির কাজ করে, আর আলামিন অনেকটা বডিগার্ডের মতো পাহারা দেয় চেয়ারম্যান সাহেবকে। বলতে গেলে এই আলামিনই সৎ চেয়ারম্যান খোরশেদ আলমকে টিকিয়ে রেখেছেন তার শত্রুদের বিভিন্ন কুটচাল থেকে। চেয়ারম্যান সাহেবের একমাত্র মেয়ে সাথী। সদ্য যুবতী মেয়েটির সঙ্গে ছোটবেলা থেকেই আলামিনের বন্ধুত্ব থাকলেও ইদানিং সাথী আলামিনকে পছন্দ করতে শুরু করেছে। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আলামিনের সঙ্গে খুনসুটি করাই ছিল সাথীর মূল কাজ। তবে আলামিন সাথীকে এখনও ছোট হিসেবেই দেখত। চেয়ারম্যান সাহেব প্রতিদিন গ্রামের বাজারে গিয়ে এলাকার সবার খোঁজ খবর নিত, আর তার পাশে সেনাপতি হিসেবে থাকত আলামিন। যদিও আলামিনের শুরুতে সাথীর প্রতি তেমন আগ্রহ ছিল না, কিন্তু দিনের পর দিন সাথী আলামিনকে আকৃষ্ট করার চেষ্টা করতে থাকে। ফলে একসময় আলামিনও সাথীর প্রতি দুর্বল হয়ে পড়ে। এদিকে সেই প্রভাবশালী তোরাবালি নতুন এক ফোন দিয়ে আটে। তাদের গ্রামে এক বাউল শিল্পী ছিল রতন নামে। সেই রতনের বাবা একসময় তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল বলে সে এখন ভুয়া বন্ধকি দলিল বানিয়ে সেই জমি নিজের দখলে নেওয়ার পায়তারা করে, কারণ কিছুদিন পরে সেই জমি রেল কর্তৃপক্ষ অধিগ্রহণ করবে। ফলে ক্ষতিপূরণ পাওয়া যাবে প্রায় 3 গুণ টাকা। সেই টাকার লোভেই তোরাবালি এই ষড়যন্ত্র করেছে। কিন্তু গ্রাম্য আদালতে চেয়ারম্যান সাহেব সত্যের পক্ষেই থাকে এবং তোরাবালিকে সতর্ক করে দেয় এভাবে গরিবের হক নষ্ট না করতে। কিছুদিন পর আলামিনের পুরাতন মোটরসাইকেল নষ্ট হয়ে গেলে তাকে চেয়ারম্যান সাহেব নতুন একটি মোটরসাইকেল কিনে দেন। আলামিন আবার সেটা কেনে সাথীর পছন্দে। এদিকে তোরাবালি ছিল স্থানীয় এমপি সাহেবের আত্মীয়। সে নিজে চেয়ারম্যান খোরশেদ সাহেবকে ফোন করে তোরাবালির পক্ষে কাজ করার অনুরোধ করে, তবে চেয়ারম্যান সেটা প্রত্যাখ্যান করে। এ কারণে এমপি সাহেবও তার প্রতি রুষ্ট হন। আলামিনের মা পারুলের বোনের একটি মেয়ে ছিল রূপা নামে। পারুল চাইতো রূপার সাথে তার ছেলের বিয়ে হোক, সেজন্য রূপাকে দেখলেই সাথী তার প্রতি জেলাসি অনুভব করত। বিশেষ করে আলামিন যখন রূপাকে বাইকে করে বাড়িতে নামিয়ে দিয়ে আসে, তখন সাথী প্রচণ্ড রেগে যায়। পরদিন একটা পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে সাথী আলামিনের সাথে এসব নিয়ে ঝগড়া করে এবং রূপার সাথে কথা বলার কারণে তার ফোন ভেঙে ফেলে। পরেই অবশ্য সে আলামিনকে একটা নতুন স্মার্টফোন উপহার দেয়। তার উদ্দেশ্য ছিল আলামিনের সাথে সবসময় ভিডিও কলে যোগাযোগ রাখার। কিন্তু গহীন নির্জনে এই মাখামাখি দেখে ফেলে পারুল। সেদিন থেকে অবশ্য আলামিন আর সাথীর তুমুল প্রেম শুরু হয়। পারুল জানতো এর পরিণতি ভালো হবে না। চেয়ারম্যান সাহেব এসব জানতে পারলে ভীষণ রেগে যাবেন। তিনি চেষ্টা করেন আলামিনকে এই পদ থেকে সরিয়ে আনতে, তবে আলামিন বলে সে কারো গোলাম নয়। ফলে এবার পারুল আলামিনকে এই পদ থেকে সরানোর জন্য নিজেই চেয়ারম্যানের কাছে যায়। এতদিন কাজ করার প্রতিদান হিসাবে সে অনুরোধ করে তার ছেলেকে যেন তার বোনের ছেলের কাছে কাতারে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এভাবে চেয়ারম্যানের সাথে কোমরে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করলে আলামিনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তবে চেয়ারম্যান খোরশেদ সাহেব পারুলকে আশ্বস্ত করে যে সে আলামিনের ভবিষ্যৎ নিজেই গড়ে দেবে। এদিকে আলামিন আর পারুলের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে শুরু করে। কোচিংয়ের নাম করে তারা প্রায়ই এক বিরন মাঠের ভেতরে অবস্থিত ছোট্ট একটা ঘরে সময় কাটাতো। হঠাৎ একদিন চেয়ারম্যান সাহেবকে এমপি সাহেব ডেকে পাঠান। উদ্দেশ্য একটাই, রতনের জমিটা তোরাবালিকে দখল করার সুযোগ করে দেওয়া। তোরাবালি এই জমিটা বিক্রি করলে 2 কোটি টাকা পাবে। সেখান থেকে নগদ 50 লক্ষ টাকা চেয়ারম্যানকে দেওয়ার অফার করে তোরাব।
কিন্তু চেয়ারম্যান হারাম খাবে না বলে সেখান থেকে চলে আসে। এই পয়েন্ট থেকেই এমপি সাহেব এবং তোরাব আলীর সঙ্গে চেয়ারম্যানের শত্রুতা শুরু হয়ে যায়। এদিকে আলামিনের সঙ্গে সাথীর সম্পর্ক গড়ায় শারীরিক ঘনিষ্ঠতায়। গভীর রাতে আলামিনের ঘরে সাথী লুকিয়ে আসতো, আর কাজ শেষে ঘামে ভেজা অবস্থায় আলামিন খালি গায়ে বাইরে বের হয়ে সাথীকে নিরাপদে নিজের ঘরে পৌঁছে যাবার সুযোগ করে দিত। আলামিনের মা পারুল নিজের চোখে এই অধর্ম হতে দেখে আর সহ্য করতে পারে না। একটা লাঠি দিয়ে সে রাগে নিজের ছেলে আলামিনকে পেটাতে থাকে। পরদিন সকালে গোসল করার সময় আলামিনের মা পারুল সরাসরি চেয়ারম্যানের স্ত্রীকেই অনুরোধ করে তার ছেলেকে কাতারে পাঠিয়ে দেবার জন্য চেয়ারম্যান সাহেবকে রাজি করাতে। থাকতে না পেরে সে সব সত্যি কথাই বলে দেয়, অর্থাৎ সাথীর সাথে আলামিনের সম্পর্কের কথা তাকে জানিয়ে দেয়। যেহেতু ঘটনাটা জানাজানি হলে গ্রামে চেয়ারম্যান সাহেবের মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে, তাই ব্যাপারটা পারিবারিকভাবেই নিষ্পন্ন হওয়া উত্তম। আলামিনের বাবা মারা যাবার পর থেকে পারুল এই চেয়ারম্যানের বাড়িতে গৃহস্থালীর কাজ করে বা পারুলের ভাষায় বান্দিগিরি করে নিজের ছেলেকে বড় করেছে। এত কষ্টের পর চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করার কারণে যদি ছেলেকে হারাতে হয়, সেই কষ্ট তিনি সহ্য করতে পারবেন না। এরপর থেকে আলামিন সাথীকে অ্যাভয়েড করার চেষ্টা করে। সাথীকে সে বোঝাতে চায় যে তেল আর জল কখনোই একসঙ্গে মেশে না, কিন্তু সাথী মানতে চায় না। আলামিনের সাথে সাথী এরকম মাখামাখি করতে থাকলে চেয়ারম্যান সাহেবের স্ত্রী প্রচণ্ড ক্ষেপে যায় এবং সাথীকে এক পর্যায়ে স্যান্ডেল দিয়ে বেধড়ক মারধর শুরু করে। ফলে সাথীর জ্বর চলে আসে এবং সেই রাতে না খেয়ে থাকে, যদিও পারুল তার জন্য খাবার নিয়ে আসে। তারা সবাই চাচ্ছিল চেয়ারম্যান সাহেব যাতে প্রেমের বিষয়টি জানার আগেই আলামিনকে কোনোভাবে বিদেশে পাঠিয়ে এই ঘটনার ইতি টানা যায়। কিন্তু সাথী এত কিছুর পরেও সেদিন রাতে আবারও সেজেগুজে রেডি হয় আলামিনের ঘরে অভিসারে যাওয়ার জন্য। উপায় না পেয়ে আলামিনের মা পারুল সেই রাতে সাথীর বিছানার নিচে ফ্লোরে শুয়ে সারা রাত জেগে তাকে পাহারা দেয়। এদিকে রাতের বেলা আবারও চেয়ারম্যানের স্ত্রী চেয়ারম্যান খোরশেদ সাহেবকে অনুরোধ করে আলামিনকে বিদেশে পাঠিয়ে দেবার ব্যবস্থা করার জন্য, কিন্তু চেয়ারম্যান তাতে রাজি হয় না। কারণ আলামিন তার পাশে না থাকলে তার শত্রুদেরকে তিনি মোকাবেলা করতে পারবেন না। যদিও চেয়ারম্যান সাহেবের স্ত্রী ভয়ে তার মেয়ের সাথে যে আলামিনের প্রেম, সে ব্যাপারটা তখনও বলতে পারেনি। এদিকে সারা রাত জেগে সাথীকে পাহারা দেওয়ায় পারুল সেদিন সকালে জ্বরের কথা বলে নাস্তা বানায় না। এটা নিয়ে চেয়ারম্যানের বউয়ের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এর মধ্যে সাথী কিন্তু নাছোড়বান্দার মতো আলামিনের পেছনে লেগে থাকে। কাশবনে গিয়ে তার সঙ্গে জাপটাজাপটি শুরু করলে আলামিন সাথীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আলামিন তাকে বোঝানোর চেষ্টা করে এই অবস্থায় কখনোই চেয়ারম্যান সাহেব তাদেরকে বিয়ে দিতে রাজি হবে না। এর চেয়ে ভালো সে বিদেশে চলে যাক, দিনে 18 ঘন্টা কাজ করবে সে এবং অনেক টাকা আয় করবে। সমানে সমান হয়ে ফিরে আসার পরই সে সাথীকে বিয়ে করবে। সেদিন আলামিন নিজেও চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে তাকে বিদেশে পাঠানোর অনুরোধ করে, কিন্তু চেয়ারম্যান রাজি হয় না। সে আলামিনকে বলে তিনি আলামিনকে জমি কিনে দেবেন এবং প্রতিষ্ঠিত করে ভবিষ্যৎ গড়ে দেবেন। এরপর আলামিন আর সাথীকে অ্যাভয়েড করতে পারে না। একসময় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং আবারও তারা প্রেম করা শুরু করে। পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে বুঝতে পেরে চেয়ারম্যান সাহেবের স্ত্রী আর থাকতে না পেরে সব সত্য চেয়ারম্যানকে জানিয়ে দেন। তিনি জানান তার মেয়ে সাথী আলামিনের প্রতি দুর্বল। এখন আলামিনকে বিদেশে না পাঠালে এই সম্পর্ক শিকড় গড়িয়ে এমন এক জায়গায় চলে যাবে যেখান থেকে তাদেরকে আর ফেরানো যাবে না। সেই রাতেই সাথী কিন্তু লুকিয়ে আলামিনের ঘরে গিয়েছিল। রাতের বেলা চেয়ারম্যান সাহেবের দুশ্চিন্তায় ঘুম ভেঙে গেলে সে সেটা দেখতে পারে। এমনকি আলামিনের দরজার ফাঁক দিয়ে নিজের মেয়ের সাথে আলামিনকে তিনি প্রচণ্ড ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান, যেটা দেখার পর তার মাথা গরম হয়ে যায়। পরদিন তিনি সকালে সবাইকে জানিয়ে দেন তিনি রাজি হয়েছেন আলামিনকে বিদেশে পাঠাতে। তিনি আলামিনকে কাতারে না পাঠিয়ে ইউরোপে পাঠানোর সিদ্ধান্ত নেন। তারপর চেয়ারম্যান খোরশেদ সাহেব দালালের মাধ্যমে সবকিছু ঠিক করেন। দালাল আলামিনকে প্রথমে তুরস্কে পাঠাবে, তারপর সাগর পথে তারা যাবে ইতালি। দেখতে দেখতে আলামিনের চলে আসার দিন ঘনিয়ে আসে। সবার কাছ থেকে বিদায় নিয়ে আলামিন চেয়ারম্যান সাহেবের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। চোখের জলে তাকে বিদায় দিলেও সাথী এবং আলামিনের মা দুজনই ভেঙে পড়ে। ঢাকায় যাওয়ার দিন তিনেক পর চেয়ারম্যান সাহেব আলামিনকে প্লেনে উঠিয়ে দিয়ে গ্রামে ফিরে আসে। তাদের দিন কাটতে থাকে অপেক্ষায়, কিন্তু আলামিন বিদেশে পৌঁছে তার মাকে কোনো ফোন করে না। এক রাতে পারুল স্বপ্ন দেখে আলামিন সাথীকে নিয়ে ঘোড়ায় করে যাচ্ছে। সে অনেক ডাকছে, তারপরও আলামিন শুনছে না। এই দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙলে পারুল চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করে আলামিনের খোঁজ এনে দিতে। চেয়ারম্যান সাহেব জানায় গত রাতে আলামিন ফোন করেছিল। সে বলেছে আলামিন সহি সালামতে তুরস্কে পৌঁছেছে। তবে পারুল অধৈর্য হয়ে যায়। আলামিনের সঙ্গে কথা বলতে না পেরে সবাইকে সে প্রশ্ন করতে থাকে আলামিনের সঙ্গে কারো কথা হয়েছে কিনা, কিন্তু আলামিন বিদেশে গিয়ে সাথী কিংবা পারুল কাউকেই কল করেনি। কিছুদিন পর চেয়ারম্যান সাহেব এক বিশেষ কাজে ঢাকা যাচ্ছিলেন। ফেরার পথে দুজন লোক ট্রেনে বড় একটা বাক্স উঠায়।
তারা চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করে যে এর পরের স্টেশনে এই বাক্সের মালিক উঠবে, তার আগ পর্যন্ত বাক্সটা দেখে শুনে রাখতে। একজন জনপ্রতিনিধি হওয়ায় চেয়ারম্যান সাহেব মানুষের অনুরোধ ফেলতে পারতেন না, তাই বাক্সের মালিক ওঠার আগ পর্যন্ত তিনি বাক্সের জিম্মাদার হন। এর মধ্যে ট্রেনের একজন কনস্টেবল বাক্সটা দেখে সন্দেহ করে, তিনি বাক্সের মালিককে জানতে চাইলে চেয়ারম্যান সাহেব হাত তোলেন। তখন তিনি চেয়ারম্যান সাহেবের কাছে বাক্সের চাবি চান। চেয়ারম্যান সাহেব বলেন বাক্সের মালিক আগামী স্টেশনে ট্রেনে উঠবে। এভাবে একের পর এক স্টেশন চলে যায়, কিন্তু বাক্সের মালিক আর ওঠে না। ট্রেন তখন তার গন্তব্যের শেষ স্থানে চলে আসে। সেখানে একদল পুলিশ বাক্স ভেঙে দেখে ভেতরে কি আছে। তারা দেখতে পায় ভারী বাক্সটার ভেতরে আসলে ছিল সেই বাউল শিল্পী রতনের লাশ। আমরা বুঝতে পারি পুরোটাই আসলে ছিল সেই তোরাব আলীর ষড়যন্ত্র। এই ঘটনার মাধ্যমে সে এক ঢিলে দুই পাখি মারল। রতনকে হত্যার সাথে সাথে রতনের সেই জমিটাও সে দখল করে নেবে এবং চেয়ারম্যানকে ফাঁসিয়ে দিয়ে এলাকায় নিজের প্রভাব আরও মজবুত করবে। যেহেতু চেয়ারম্যান ট্রেনের ভেতরে বাক্সটার জিম্মাদার হয়েছিল, তাই তাকেই পুলিশ গ্রেফতার করে নেয়। খবর পেয়ে দ্রুত থানায় এমপি সাহেব চলে আসে। সে চেয়ারম্যানকে মুখে ভরসা দেয় তার জামিনের ব্যবস্থা করে দেবে, কিন্তু ভেতরে ভেতরে কিছুই করে না। ফলে আদালত চেয়ারম্যানকে জামিন না দিয়ে রিমান্ডে পাঠিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই তোরাবালির লোকেরা দারোগা নুরুল হককে মোটা টাকার বান্ডেল ঘুষ দিয়ে যায়। উদ্দেশ্য পরিষ্কার, পুলিশকে টাকা দিয়ে তদন্ত প্রভাবিত করা। এদিকে রিমান্ডে পাঠানোর পর আবার চেয়ারম্যান সাহেবের স্ত্রী দেখা করতে যায় এমপির সাথে। এমপি সাহেব অনেকক্ষণ বসিয়ে রাখার পর বলে জেলে তার বলে দেওয়া আছে, খোরশেদের কোনো সমস্যা হবে না। কিন্তু বাস্তবতা হলো জেলখানায় দারোগা নুরুল চেয়ারম্যানকে রিমান্ডে নিয়েই গালে থাপ্পড় মারে। আত্মসম্মান বোধে লাগায়, সাথে সাথে চেয়ারম্যান নুরুলের কাছ থেকে লাঠি নিয়ে আঘাত করে তাকে। সাথে সাথে দারোগা অন্য সব পুলিশদেরকে নিয়ে একযোগে মারধর শুরু করে চেয়ারম্যান খোরশেদ সাহেবকে। এরপর দারোগা সাহেব চেয়ারম্যানের বাসায় তল্লাশি চালায় এবং আলামিনের ব্যবহার করা সেই পিস্তলটা জব্দ করে। তারপর তোরাবালির টাকা খেয়ে দারোগা নুরুল হক আদালতে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দেয়। সে বলে রতনকে গুলি করে হত্যা করা হয়েছে। চেয়ারম্যান সাহেবের পিস্তলেও ঠিক দুটো গুলি মিসিং। রিমান্ডে চেয়ারম্যান সাহেব দারোগাকে ঘুষ অফার করেছিল। সে রাজি না হওয়ায় তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। মূল কথা, তদন্তকারী কর্মকর্তার মিথ্যা সাক্ষীর কারণে আদালত আবারও জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠিয়ে দেয় চেয়ারম্যান সাহেবকে। এদিকে পারুল এতদিন পরেও আলামিনের খোঁজ না পেয়ে ব্যতিব্যস্ত হয়ে জেলে খোরশেদ সাহেবের সাথে দেখা করে। সে আলামিনকে যে দালাল নিয়ে গিয়েছিল তার ফোন নাম্বার চায়, কিন্তু চেয়ারম্যানের ফোন পুলিশ নিয়ে যাওয়ায় সে পারুলকে নাম্বার দিতে পারে না। এদিকে চেয়ারম্যান সাহেবের পরিবার এমপির দুয়ারে ঘুরতে থাকে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য। মুখে এমপি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার কথা বললেও আসলে বাস্তবে সে কিছুই করে না। আর করবেই বা কেন? সে আর তোরাবালি মিলেই তো এই ষড়যন্ত্রের জাল বুনেছে। এদিকে চেয়ারম্যান সাহেব একদিন নামাজের পর হঠাৎ স্বপ্ন দেখেন আলামিন তাকে নিতে এসেছে। অন্যদিকে পারুল আর সাথী দুইজনই দিন গুনতে থাকে আলামিনকে ফেরত পাওয়ার। আজ আলামিন দেশে থাকলে হয়তো চেয়ারম্যান সাহেবের এমন দিন আসতো না। অবশেষে ষড়যন্ত্রেরই জয় হয়। তোরাবালি আর এমপি সাহেব নিম্ন আদালতেও প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। তারা একটা জাল বন্ধকি দলিল দেখিয়ে প্রমাণ করে চেয়ারম্যান খোরশেদ সাহেব জমি দখলের উদ্দেশ্যেই রতনকে হত্যা করেছে। ফলে ফাঁসির রায় হয় চেয়ারম্যান খোরশেদ আলমের। ফাঁসির রায়ে পরিবারের সবাই ভেঙে পড়ে। এর মধ্যে তার একজন শালা যিনি বিদেশে থাকেন তিনি ঢাকায় একজন ব্যারিস্টারের ব্যবস্থা করেন। অন্যদিকে আলামিনের সেই খালাতো বোন রূপা একদিন হঠাৎ দেখা করতে আসে। সাথে করে নিয়ে আসে খবরের কাগজে ছাপা হওয়া এক দুঃসংবাদ। লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাবার সময় জাহাজডুবি হয়ে বাংলাদেশের অনেক মানুষ মারা গেছে। এদের মধ্যে আছে আলামিন নামের একজন। যেহেতু অনেকদিন ধরে আলামিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাই সবাই ধরেই নেয় তাদের আলামিনই সাগরে ডুবে মারা গেছে। যদিও পারুল বিশ্বাস করতে চাইছিল না, কারণ তার ছেলে আলামিন অনেক ভালো সাঁতার জানত। সে কিভাবে পানিতে ডুবে মারা গেল সে ভেবে পায় না। পুত্রের মৃত্যু শোকে উন্মত্ত হয়ে পারুল ছুটে যায় জেলে চেয়ারম্যানের কাছে, জানায় আলামিন সাগরে ডুবে মারা গেছে। তবে চেয়ারম্যান সাহেব এ খবর বিশ্বাস করে না। তার ধারণা এটা অন্য আলামিন, তাদের আলামিন না। এই মুহূর্তে পারুল এক লোমহর্ষক সত্য উন্মোচন করে। আসলে আলামিনের আসল পিতা চেয়ারম্যান সাহেব নিজেই। আলামিনের বাবা চেয়ারম্যান সাহেবের হয়ে কাজ করতেন, কিন্তু তিনি ছিলেন একটু উন্মাদ প্রকৃতির। প্রায় সবকিছু ছেড়ে ছুড়ে নিরুদ্দেশ হয়ে যেতেন কিছুদিনের জন্য। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পারুলের সঙ্গে একটি অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল চেয়ারম্যান খোরশেদ আলমের। সম্পর্কটা যদিও বেশি দিন স্থায়ী হয়নি, কিন্তু যৌবনের ক্ষণিকের সেই উত্তেজনার ফসল হিসাবে পারুলের গর্ভে আসে আলামিন। পারুল যদিও সত্যটা জানত, কিন্তু সে কখনো আলামিনের পিতৃ পরিচয় কারো কাছে প্রকাশ করেনি। এমনকি চেয়ারম্যান সাহেব নিজেও এতদিন জানতেন না যে আলামিন তার ছেলে। এতদিন পর এই খবর জানতে পেরে চেয়ারম্যান সাহেব হাউমাউ করে কাঁদতে থাকেন।
পারুল এত বড় একটা সত্য এতদিন ধরে কিভাবে তার কাছ থেকে লুকিয়ে রাখলো সেটা নিয়ে আফসোস করতে থাকে চেয়ারম্যান সাহেব। এদিকে চেয়ারম্যান সাহেবের পরিবার ঢাকায় গিয়ে ব্যারিস্টারের সঙ্গে দেখা করে। ব্যারিস্টার সাহেব জানান এই কেসের ভার্ডিক্টটা খুব সহজেই ভুল প্রমাণ করা সম্ভব। তিনি রতনের বন্ধকি দলিল যে জাল সেটা প্রমাণ করে ফেলবেন এবং এর মাধ্যমে সহজেই আপিল করে ফাঁসির রায় বাতিল করা সম্ভব হবে। একই দিনে আরও একটা খুশির সংবাদ আসে তাদের ঘরে। সাথী মোবাইলে দেখতে পায় সাগরে ডুবে মারা যাওয়া আলামিনের ছবি প্রকাশিত হয়েছে। তারা দেখতে পায় এই আলামিন তাদের আলামিন নয়, তার মানে আলামিন বেঁচে আছে। তবে এত খুশির মধ্যেও কেন যেন খোরশেদ সাহেব ধীরে ধীরে তার স্যানিটি হারাতে থাকেন, হয়ে পড়েন অপ্রকৃতিস্থ। সারাদিন তিনি আফসোস করতেন কেন আলামিন তার ছেলে এই খবরটা সে আগে জানতে পারেনি। একদিন উকিল আপিলের কাগজপত্রে স্বাক্ষর করাতে আসে, কিন্তু চেয়ারম্যান খোরশেদ সাহেব আপিল করবেন না বলে সিদ্ধান্ত নেন। তিনি আপিলের কাগজপত্র ছিঁড়ে ফেলেন এবং উকিলকে গালাগালি করে জেল থেকে তাড়িয়ে দেন। আপিল না করা মানে নিম্ন আদালতের রায়ে চেয়ারম্যানের ফাঁসি কার্যকর হয়ে যাবে। এভাবে তিনি স্বেচ্ছায় কেন নিজের মৃত্যু ডেকে আনছেন সেটা কারো বোধগম্য হয় না। পরিবারের সবাই যায় খোরশেদ সাহেবকে বোঝাতে, কিন্তু উন্মাদ প্রায় হয়ে যাওয়া খোরশেদ সাহেব তার স্ত্রী বা সন্তান কারোর সঙ্গেই দেখা করেন না। সবার মধ্যে কেমন যেন এক চাপা হতাশা নেমে আসে। পরিবারের প্রধান ব্যক্তি যখন নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তখন পরিবারের সবার মধ্যে কষ্টের যে মেঘ নেমে আসে তার অস্তিত্ব দেখতে পাই আমরা সবার ব্যবহারে আর বাহ্যিক অবয়বে। পরদিন আবার পরিবারের সবাই চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে যায়। তাকে আপিল করানোর জন্য রাজি করাতে তারা কথা বলতে চায়, কিন্তু তিনি শুধুমাত্র পারুল বানুর সঙ্গেই দেখা করার জন্য রাজি হন। সে হাসতে হাসতে যেন নিজেকেই উপহাস করে বলেন আলামিনের আসল বাপ নিজেই নিজের ফাঁসির দড়ি বরণ করে নিচ্ছে। সেই সাথে পারুলের কাছে অনুরোধ করেন আলামিন ফিরে আসলে তাকে যেন তার আসল পিতৃপরিচয় দেওয়া হয়। ধীরে ধীরে ফাঁসির সময় ঘনিয়ে আসে। জেলখানার ইমাম সাহেব চেয়ারম্যান খোরশেদ সাহেবকে তওবা পড়াতে আসে। সারা জীবন ন্যায়ের পক্ষে থাকা চেয়ারম্যান সাহেব সৃষ্টিকর্তার কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে চাইতে মনে করতে থাকে মাত্র কিছুদিন আগেই তার দ্বারা সংঘটিত হওয়া একটি গর্হিত গুনাহ এর কথা। আলামিনকে নিয়ে ঢাকায় এসে শুরুতেই তার চুলদাড়ি কাটিয়ে ফেলে খোরশেদ সাহেব। তারপর ব্রিফকেস ভর্তি করে তার জন্য শীতের কাপড় কিনে ফেলে। একদিন পরেই তার ফ্লাইট, তাই রাতে হোটেলে ফিরে দ্রুত ঘুমিয়ে পড়তে বলে আলামিনকে। এমন সময় ফোন আসে সাথীর। আলামিন সাথীর ফোন পেয়ে হঠাৎ করে ইমোশনাল হয়ে যায়। সে আর থাকতে না পেরে সরাসরি চেয়ারম্যান সাহেবকে বলে ফেলে, কাকা আমার একটা কথা রাখবেন। খোরশেদ সাহেব শুরুতে এমন একটা ভাব করেন যেন কথাটি শুনতে পারেননি। পথের হাত খরচের জন্য তিনি আলামিনের হাতে ডলার গুজে দেন, কিন্তু আলামিন হাল ছাড়ে না, বারবার নিজের মনের কথা বলার চেষ্টা করে। এক পর্যায়ে আর থাকতে না পেরে চেয়ারম্যান বলেই দেন তিনি এই সম্পর্ক মানতে পারবেন না। সামাজিকতা, মানমর্যাদা বলে তো একটা বিষয় আছে। কিন্তু আলামিন বারবার সাথীর সঙ্গে তাকে বিয়ে দেওয়ার জন্য যুক্তি দাঁড় করাতে থাকে। সে চেয়ারম্যান সাহেবকে বলে সে টাকা আয় করে উপযুক্ত হয়ে আসবে। হঠাৎ করে আলামিনের এরকম গোয়ার্তুমি দেখে রেগে যায় চেয়ারম্যান সাহেব। রাগের মাথায় আলামিনের মাথায় জোরে আঘাত করেন তিনি। যদিও তার উদ্দেশ্য ছিল না আলামিনকে মেরে ফেলা, কিন্তু মাথায় আঘাত পেয়ে আলামিনের জীবন সেখানেই থেমে যায়। নিজের ভুলের কারণে চেয়ারম্যান সাহেব সেখানে অনুতাপে কান্নায় ভেঙে পড়েন। যে সুটকেসে করে তিনি আলামিনকে শপিং করে দিয়েছিলেন, এখন ভাগ্যের ফেরে সেটাতে করেই আলামিনের লাশ তিনি টেনে বের করেন হোটেল থেকে এবং নদীর জলে ফেলে দিয়ে সারেন আলামিনের সলিল সমাধি। বাড়িতে গিয়ে তিনি এই ঘটনা এড়ানোর জন্য বানিয়ে বলেছিলেন আলামিন ইস্তাম্বুলে পৌঁছে গেছে। কিন্তু তিনি যখন জানতে পারেন এই হতভাগ্য আলামিন আসলে তারই সন্তান, তখন নিজের সন্তানকে হত্যা করার তীব্র অপরাধ বোধ তাকে গ্রাস করে। তিনি রতনকে হত্যা করেননি, যেটা দিয়ে তাকে তোরাবালি ফাঁসিয়েছে, কিন্তু তিনি তো আসলে রাগের মাথায় নিজের সন্তান আলামিনকে হত্যা করেছেন। তাই তিনি আপিল না করে নিজের ফাঁসির রায় বরণ করে নেন। সারা পৃথিবীর সবাই না জানলেও তিনি জানেন কোন পাপের জন্য আজ তার ফাঁসি হচ্ছে। এভাবেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়েই শেষ হয় চেয়ারম্যান খোরশেদ আলমের জীবনের পাপ পুণ্যের অধ্যায়। প্রিয় দর্শক বন্ধুরা, পাপপুণ্য সিনেমাতে চেয়ারম্যান খোরশেদ আলমকে আপাত দৃষ্টিতে একজন সৎ, নির্ভেজাল ও জনদরদী মানুষ বলে মনে হলেও তার অতীতে করা একটি পাপের কারণে আরও দুটি মহাপাপ সংঘটিত হয়েছে। তার করা প্রথম পাপটি ছিল নিজের কর্মচারীর অনুপস্থিতিতে কর্মচারীর স্ত্রী পারুলের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করা। এই পাপের ফসল হিসাবে জন্ম নিয়েছিল আলামিন, যাকে সবাই কর্মচারীর ছেলে হিসাবেই জানত, কারণ তার প্রকৃত পরিচয় পারুল কখনোই প্রকাশ করেনি। কিন্তু এর কারণেই ঘটে যায় আরও দুটি মহাপাপ। প্রথমটি হলো একই বাড়িতে থাকার সুবাদে আলামিন আর সাথীর মধ্যে প্রেম হয়, যেটা গড়িয়ে যায় শারীরিক সম্পর্ক পর্যন্ত।
কিন্তু বাস্তবে তারা ছিল একই পিতার সন্তান, অর্থাৎ সৎ ভাই বোন। খোরশেদ আলমের অবৈধ সন্তান আলামিন আর বৈধ সন্তান সাথীর মধ্যে এই শারীরিক সম্পর্ক ছিল একটি মহাপাপ, যেটার জন্য দায়ী ছিল খোরশেদ আলম এবং পারুল। আর এই ঘটনা জন্ম দেয় আরেকটি মহাপাপের, সেটা হলো খুন। যদিও রাগের মাথায় চেয়ারম্যান সাহেব আলামিনের মাথায় বাড়ি দিয়েছিলেন, তারপরও নিজের ছেলেকে হত্যা করার পাপে নিমজ্জিত হয়েছিলেন তিনি। প্রিয় বন্ধুরা, এই সিনেমা আমাদের চোখের সামনে দেখিয়ে দেয় কিভাবে মানুষের মনের অজান্তে করা পাপের বোঝা তার জীবনে প্রভাব ফেলে, সেটা আমাদের ধারণার বাইরে। খোরশেদ আলম তার শেষ সময়ে বুঝতে পেরেছিলেন কিভাবে তার অতীতে করা পাপ তাকে গ্রাস করেছে, তাই তাকে ষড়যন্ত্রে ফাঁসানো হলেও, অর্থাৎ সেই রতন বাউলকে তিনি হত্যা না করলেও নিজের সন্তানকে হত্যা করার পাপের শাস্তি হিসাবে ফাঁসির দড়ি তিনি বরণ করে নেন এবং আদালতে এর বিরুদ্ধে কোনো আপিলই করেন না। এই সিনেমা আমাদের শিক্ষা দেয় সবসময়ই আমাদের কিছু পাপের থেকে দূরে থাকা উচিত। আপনার এক ওয়াক্ত নামাজ কাজা হলে হয়তো মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, কারণ তিনি মহা ক্ষমাশীল। কিন্তু আপনি অন্যের স্ত্রী বা স্বামীর সাথে ব্যভিচার করলে অথবা অন্য কাউকে হত্যা করলে, অর্থাৎ অন্য কারো হক নষ্ট করলে, সেই গুনাহ আল্লাহ তাআলা ততক্ষণ মাফ করবেন না যতক্ষণ যার হক নষ্ট করেছেন তিনি মাফ না করেন। আর এরকম পাপের শাস্তি আখিরাতে তো হবেই, দুনিয়াতেও মানুষের হক নষ্ট করার পাপের শাস্তি মানুষকে ভুগিয়ে যায়। তাই আমাদের সকলের উচিত আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে অন্য কারো হক নষ্ট না হয় সেদিকে সার্বক্ষণিক খেয়াল রাখা। প্রিয় বন্ধুরা, এরই মধ্য দিয়ে আজকের মতো আমরা শেষ করছি আমাদের পাপ পুণ্য সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও সুন্দর বাংলা কন্টেন্টের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যান আমাদের পথ চলার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।